ভালো আছি এবং আশা করছি আমার দেশের প্রতিটা মানুষ খুব ভালো আছে। যেকোনো মানুষের মাথায় যখন মুকুট আসে সেটা তার জন্য অনেক বড় একটা বিষয়। যখন আমার কাছে মুকুটটা ছিল না আমার জন্য এটা অনেক বড় আকাঙ্ক্ষার একটা বিষয় ছিল যে আমি কি কখনো পারবো এমন কিছু একটা অ্যাচিভ করতে? বা আমি সবসময় দেখতাম যে বিভিন্ন বিউটি প্যাজেন্টে মানুষ যখন মুকুটগুলো পাচ্ছে, তাদের জন্য তাদের স্বপ্ন পূরণ হওয়ার যে একটা ছল চোখের অনুভূতি আমি সবসময় সেটার আশা করতাম। তো আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাচিভ করার পর পুরো মানে জীবনে আর কোনো অপ্রাপ্তি কোনো কিছু নেই। সবকিছু পেয়ে গেছি। আমার কাছে এই মুহূর্তে এমন মনে হচ্ছে। আমার কাছে মনে হয় খুব একটা আমি বদলে যাইনি। হয়তো বদলে গেছে আমার পদবি। হয়তো এতদিন সবাই আমাকে উপস্থাপিকা তমা বলেই চিনতো। হয়তো এর সাথে যুক্ত হয়েছে একটা ইন্টারন্যাশনাল টাইটেল। তবে মানুষ হিসেবে আমি ঠিক তেমনই আছি এবং আমার দেশের যে বাতাস, যে মানুষ, সে মানুষগুলো আসলে আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। এটা খুব ভালো লাগছে। মানুষ হিসেবে হয়তো খুব একটা বদলানোর সুযোগ নেই, তবে অনেক কিছু শিখে এসেছি, সেগুলোকে প্রয়োগ করার একটা জায়গা পেয়েছি। এটাই এখন আমার কাছে যথেষ্ট। আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ তার নিজ নিজ অঙ্গনে, নিজ নিজ দেশে জনপ্রিয় এবং তারা সেখান থেকে ওয়েল ট্রেন্ড। তো সেক্ষেত্রে অন্য মানুষের মন ভাঙার চেয়েও বড় যে প্রশ্নটা আসে যে কতটুকু নিজেকে ডেভেলপ করা হয়েছে। আমি কখনোই কল্পনা করিনি যে আমি জিতবো, বাট আমি জিততে পেরেছি। বিশ্বের অনেক দেশ থেকে সেখানে মানুষেরা এসেছিলেন এবং তারা দেখা যাচ্ছে সবাই অনেক ওয়েল ট্রেন্ড, তারা অনেক দেখতে অনেক সুন্দর, তারা অনেকে দেখা যাচ্ছে প্রফেশনাল মডেল এবং তারা হয়তো আমার চেয়েও অনেক বেশি ওয়েট ম্যানেজমেন্টের দিকে এগিয়ে আছে, সব দিক থেকে ভালো। কিন্তু যে কোনো কন্টেস্টে আসলে শুধুমাত্র বিউটি থাকলেই হয় না, তার সামগ্রিক সব কিছুকে আসলে মাথায় রাখতে হয় যে সে কতটা টাইম মেনটেন করে, সে কতটা কাইন্ড, সে কীভাবে আসলে জীবনকে ভাবে, সে কীভাবে তার মুকুটটাকে কাজে লাগাতে পারবে, সব কিছু মিলে আসলে যে কোনো কম্পিটিশনে একজন উইনারকে অ্যানাউন্স করা হয়। তো সেক্ষেত্রে বিশ্বের প্রায় 40টা দেশের মতো আমাদের সাথে পার্টিসিপেটরা ছিলেন, যারা ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্নভাবে এলিমিনেট হয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আমি থাকতে পেরেছি এবং শেষ পর্যন্ত আমি আসলে জিততে পেরেছি। এটাই আমার কাছে এখন সবচেয়ে বড় পাওয়া বলে মনে হচ্ছে। আসলে ভাগ্য তো অবশ্যই আমাদের সাথে না থাকলে আমরা কখনো কোনো কাজ করতে পারবো না। তবে ব্যাপারটা হ্যাঁ, আমি সবসময় বলেছি যে আমি আসলে জানি না, কি হবে দেখা যাক। তবে কনফিডেন্স যে নিজের ভেতরে নিজের ছিল না ব্যাপারটা এমন না। বাট আমি ইচ্ছা করে আসলে সেটা খুব একটা প্রকাশ করিনি। কারণ দেখা যাচ্ছে আমি খুব কনফিডেন্ট হয়ে একটা কোথাও যাচ্ছি এবং দিন শেষে কিছুই নিয়ে আসতে পারছি না দেশের জন্য, তখন কিন্তু ব্যাপারটা নিজের কাছে খুব খারাপ লাগবে। তবে আমি একটা কথা সবসময় বলেছি, আর যাই হোক না কেন বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসব। সেটা যে কোনো কিছু হতে পারে এবং সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি নিজেকে নিজে যেভাবে ট্রেন করেছি, দেখুন আমার কম্পিটিশনে আমার প্রতিদিন আমি নিজে সকাল 4টা বাজে উঠতাম, ঠিক ভোর 4টা বাজে ঘুম থেকে উঠতাম। আমার নিজের মেকওভার নিজে করতে হতো, নিজে রেডি হয়ে আমি 6টা বাজে ব্রেকফাস্ট টেবিলে বসতাম। এরপরে আমি আবার ব্রেকফাস্ট শেষ করে ব্যাক করে একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করতাম, বিকজ আপনি যখন একটা বিউটি প্যাজেন্টে যাবেন আপনি নিজেকে কতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সেটাই সেখানে মূল জিনিস, সেটা বিউটি দিয়েও এবং ব্রেন দিয়েও। সো আমি চেষ্টা করেছি প্রতিবার, এবং যেখানে আমার অন্যান্য কন্টেস্টেন্টরা রাত 10টা 11টা বাজে ঘুমিয়ে যেত, আমি কিন্তু এরপরে আরও বাসায় বসে প্র্যাকটিস করতাম। আমার রুমে আমি একটা কর্নারে প্র্যাকটিস করতাম যে আমার ন্যাশনাল কস্টিউম নিয়ে আমি কীভাবে হাঁটবো, আমি ইন্টারভিউ রাউন্ডে কীভাবে কথা বলবো। এবং আমি বরাবরই ছোট থেকে ইংলিশে একটু দুর্বল ছিলাম, আমি সেটাও কিন্তু প্র্যাকটিস করেছি গত 2-3 মাস ধরে এবং সেখানেও আমি বেশ ভালো করেছি। তো সব কিছু মিলে আসলে কনফিডেন্সটা আমার অনেক দীর্ঘ সময় ধরে নিজেকে ট্রেন করতে করতে গ্রো হয়েছিল, আর বাকিটা তো অবশ্যই ভাগ্য, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট সব মিলিয়ে। আমার মনে হয় একজন বিউটি কুইনের সবথেকে বড় কর্তব্য হচ্ছে তার অ্যাডভোকেসি অনুযায়ী কাজ করা। আমার অ্যাডভোকেসি ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা। আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাই। আমি এই কথাটা বারবারই বলতে চাই বাংলাদেশের প্রতিটা মানুষকে, যদি আপনি একজন নারী হয়ে থাকেন এবং আপনার যদি কাজ করার ইচ্ছে থাকে, আপনি যদি স্বল্প শিক্ষিত হয়ে থাকেন সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে, আপনি যদি নিজের ট্যালেন্ট বিশ্বের সামনে নিয়ে আসতে চান, আপনি যদি আপনার পরিবারের হাল ধরতে চান, আমি সবসময় আপনার পাশে আছি।
জাস্ট আপনারা টেক্সট পাঠাবেন, সেখানে আপনি কি করতে চান এবং আপনার কি ড্রব্যাক আছে সেগুলো জানাবেন। আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব। আর আমি বাই প্রফেশন উপস্থাপিকা হিসেবে কাজ করে এসেছি এবং আমি এটাই করতে চাই, কেননা উপস্থাপনা আমি ভীষণ ভালোবাসি এবং আমি উপস্থাপনাটা আসলে কিভাবে আরও ভালো করতে পারি সেটা নিয়ে প্রতিনিয়ত পড়াশোনা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি। সো আমি এই ফিল্ডে আসলে খুব ভালো আছি। নাটক বা সিনেমায় আমি হুট করে আসলে কি করব বা কিভাবে করব আমি জানি না, বা সেই হিসেব করে আমার সেই ট্রেনিংটা নিয়ে আমি পারবো না। আমি উপস্থাপনা করছি, আমি টুকটাক কন্টেন্ট ক্রিয়েশন করছি, আমি ফটোশ্যুট করছি। আপাতত এই জনরাগুলোতেই থাকতে চাই। তবে আমার সাথে যায় এমন কোনো কাজ যদি নাটকে বা সিনেমায় আসে তাহলে সেটা আমি করব। বাণিজ্যিকভাবে হয়তো কোনো সিনেমায় আমাকে কখনো দেখা যাবে না। দেখুন, আমি নিজে অনেক কম জানি। আমি নিজে আসলে আমার দেশের একজন গ্রুমার জিয়া দাদার কাছ থেকে গ্রুমিং নিয়েছি এবং পরবর্তীতে অনলাইনে, বর্তমানে আমরা অনলাইনে যেহেতু যে কোনো জায়গায় সার্চ করতে পারি, সো আমি প্রচণ্ড অনলাইনে যে সকল ট্রেনাররা আছে, বিদেশি গ্রুমাররা আছে, তাদের ভিডিওস দেখেছি কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, কোন গার্মেন্টস কিভাবে ক্যারি করতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে তাকাতে হবে, এগুলো আমি অনলাইনে দেখে দেখে যতটুকু শিখেছি সেগুলোতে আমার কাছে মনে হয় আমি কোনো গ্রুমিং স্কুল খুলে সেটা অন্যকে শেখালে আমি শেখাতে পারবো না, বা আসলে আমি আমার ফোকাসটা উপস্থাপনায় দিতে চাই এবং ওমেন এম্পাওয়ারমেন্টে দিতে চাই। তো সেক্ষেত্রে গ্রুমিং স্কুল খোলাটা আমার কাছে মনে হচ্ছে আমি করতে পারবো না, বা আমার হয়তো সে সময়টুকু হবে না। তবে হ্যাঁ, কেউ যদি শিখতে চায় আমি তাকে তার বড় বোন হিসেবে শেখাতে পারি, তবে সেটা কোনো গ্রুমিং স্কুলের আন্ডারে না। তবে কোনো গ্রুমিং স্কুল যদি মনে করে যে আমাকে নিয়ে তারা কোনো সেশন করতে চায়, বা কেউ যদি মনে করে আমাকে তারা গেস্ট ট্রেনার হিসেবে নিয়ে যেতে চায়, তাহলে আমি অবশ্যই সেখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করব। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যে কোনো মেয়ে যারা পরবর্তীতে আমার এই প্ল্যাটফর্মে যেতে চায়, আমি তাদের জন্য কাজ করতে চাই, তাদের যা যা প্রয়োজন সেগুলো শেখাতে চাই, কি করতে হবে। আমার একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, আমার এই এক্সপিরিয়েন্সটা আমি আসলে বিফলে ফেলতে চাই না। আমি চাই এটা সবাইকে ছড়িয়ে দিতে, যেন তারাও যখন ইন্টারন্যাশনাল যাবে, আমি যেই কষ্টগুলো পেয়েছি বা যেই জায়গাগুলো মনে হয়েছে আমি যদি শিখে আসতাম বা জেনে আসতাম আমার ভালো হতো, সেটা যদি তারা জেনে যায় তাহলে আরও ভালো করতে পারবে। আমি সেই জন্য কাজ করব। আমি 2017 সাল থেকে উপস্থাপনায় এসেছি। আমি প্রথমে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতাম এবং সেখানে আসলে আমি বেশি দিন কাজ করতে পারিনি। আমি প্রোগ্রামে চলে এসেছি, কারণ প্রোগ্রামটা আমাকে বেশি টেনেছে, বা প্রোগ্রামের অপরচুনিটিসগুলো আমার কাছে বেশি ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি তখন পড়াশোনা করতাম, ইউনিভার্সিটিতে পড়তাম এবং আমার খুব ইচ্ছে ছিল যে আমি বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করব। কম্পিটিশন হতে পারে, প্রোগ্রাম হতে পারে, সেমিনার হতে পারে। সেই সময় মিসেস বাংলাদেশের একটা প্রোগ্রাম এসেছিল 2022 সালে। মিসেস বাংলাদেশে আমি পার্টিসিপেট করেছিলাম এবং আমি টপ 20-তে ছিলাম। টপ 20-তে থাকার পরে আমি গালা পর্যন্ত যাইনি, আমার কুইট করতে হয়েছিল ব্যক্তিগত একটি কারণে, এবং সেটা আমার পড়াশোনার রিলেটেড একটি কারণ ছিল। কারণ আমি যদি সেখানে আর সময় দিতাম তাহলে আমার হয়তো সেমিস্টার ড্রপ যেত। আমার তখন মনে হয়েছিল সেমিস্টার ড্রপ দেওয়ার চেয়ে আমি প্রোগ্রামটাকে কুইট করি। তবে মিসেস বাংলাদেশের গালার সে চাকচিক্য আয়োজন, সে সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে আমি যদি সেই গালা রাউন্ডে হাঁটতে পারতাম, আমি প্রথম না হই, দ্বিতীয় না হই, অ্যাটলিস্ট আমি যদি হাঁটতে পারতাম তাহলে হয়তো আমার মনের ইচ্ছেটা পূরণ হতো। সেখান থেকে আসলে আমার একটা প্যাজেন্টে ফুল ফর্ম যাওয়ার খুব ইচ্ছে হলো, এবং সে 2022 থেকে আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম যে কোথায় যাব, কিভাবে যাব, কি করব। কিন্তু আমি একটু শূন্যের মধ্যে ছিলাম। পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে 25 সালের শেষার্ধে যে আচ্ছা, আমি এখন একটা হয়তো নিজেকে ভালোভাবে তৈরি করতে পেরেছি, এখন হয়তো ইন্টারন্যাশনাল কোথাও যাওয়ার মতো আমি স্কোপ খুঁজে পেতে পারি, এবং হয়তো গেলে আমি ভালো করবো। এবং সেখান থেকে আমি আসলে পুরোপুরি আমার প্ল্যানটা সেট করি যে আমি একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যাব উপস্থাপনার পাশাপাশি। আমি ঠিক জানি না কেন এটা আসলে মনে হয়েছে সবার কাছে, এটা অনেকেই আমাকে বলেছে। আমি যাওয়ার আগে আমি যতটুকু পেরেছি আমি আমার ব্যক্তিগত যে সোশ্যাল হ্যান্ডেলস আছে সেখান থেকে প্রমোশন করেছি, সেখান থেকে আমি প্রচণ্ড পরিমাণে ভিডিওস আপলোড করেছি, ছবি আপলোড করেছি। দেখুন, আমার হাতে তো আসলে এর চেয়ে বেশি কিছু করার নেই। আমি আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোর মাধ্যমে প্রচারণা করছি। হয়তো কোনোভাবে সেটা কাউন্ট হয়নি, হয়তো কেউ নজরে নেয়নি, বা হয়তো অনেকে মনে করেছে আচ্ছা একটা মেয়ে যাচ্ছে, সে কী বা করবে। বিকজ আমি জানি বিউটি প্যাজেন্টে যে তথাকথিত মাপকাঠিগুলো আছে সেগুলো অনেকগুলো আমি ফিল আপ করতে পারি না। হয়তো অনেকেই বলে যে আচ্ছা তার মধ্যে এই কমতিগুলো আছে, সে কেন বিউটি প্যাজেন্টে যাচ্ছে। দেখুন, এটা আমার ইচ্ছা। তবে কমতির চেয়েও বড় বিষয় হচ্ছে যে আপনার যেই অ্যাবিলিটিসগুলো আছে সেগুলোকে আপনি কতটা সুন্দরভাবে খাটাতে পারছেন। আমার কিছু কমতি ছিল, বাট আমার কিছু অ্যাবিলিটিস ছিল, সেই অ্যাবিলিটিসগুলোতে আমি বেশি ফোকাস দিয়ে কিন্তু আমি
কমতিগুলোকে ঢেকে নিয়েছি। এবং আমি যখন উইনার হওয়ার পরে আসলে বিভিন্ন পেজ থেকে ফুটেজগুলো আপলোড করা হয়। কেননা এটা বাংলাদেশের জন্য আসলে সেটা যেকোনো প্যাজেন্টই হোক না কেন বা যেকোনো অনুষ্ঠানই হোক না কেন, যখন বিশ্বে বাংলাদেশের নামটা অ্যানাউন্স করা হয় ১ম, তো সেটা প্রত্যেকটা বাঙালির কাছে অনেক বড় একটা বিষয়। তো বিভিন্ন পেজ থেকে আপলোড করা হয়। বিশেষ করে মিসেস বাংলাদেশ পেজ থেকে যখন আপলোড করা হয়েছে, সেখান থেকে আসলে বেশি ছড়িয়ে পড়ে এবং আমি আসলে খুবই ধন্যবাদ জানাতে চাই আফসানা হেলালি আপুকে যে উনি পুরো এই প্যাজেন্ট জার্নিতে আমাকে ভীষণ সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, বিভিন্ন টিপস দিয়েছেন যে আসলে কি করা যায়, বিকজ ওনারা অনেক বেশি এক্সপেরিয়েন্সড এই প্যাজেন্টের ক্ষেত্রে। তো তারপরে আমি যখন আবার দেশে ব্যাক করি, আমি কিন্তু তখনও আমার সোশ্যাল হ্যান্ডেলস থেকে বলেছি যে আমি দেশে ব্যাক করছি, আপনাদের সহযোগিতা প্রয়োজন। এবং দেখুন আজকে আপনারা আমাকে সাহায্য করতে এসেছেন। আসলে প্রমোশন তো আমি আমার দিক থেকে করার চেষ্টা করেছি, বাকিটা হয়তো ভাগ্যে ছিল না। দেখুন আমি শুরুতে একটা জিনিস বলতে চাই, মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বা ইন্ডিপেন্ডেন্ট প্যাজেন্টস এবং মিস ইউনিভার্স দুটো খুব আলাদা প্ল্যাটফর্ম। মিস ইউনিভার্স যেটা বিশ্বের সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম, আর ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল যেটা খুবই নতুন আসা একটা প্ল্যাটফর্ম, এবং দুটোকে কখনোই আসলে আপনাদের মার্চ করা উচিত না, বিকজ দুটো আলাদা। এবং মিস ইউনিভার্সে আমাদের দেশের, বিশ্বাস করুন, আমাদের দেশের গর্ব মিথিলা আপু, যিনি এত বড় একটা আসরে গিয়ে বাংলাদেশের নাম এত দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। সো এখানে আসলে আমার সাথে মিথিলা আপুর কোনো কম্পারিজনই হয় না। মিথিলা আপু একজন মডেল এবং সে সম্পূর্ণভাবে ফিট একজন বিউটি কুইন। আর আমি যেখানে গিয়েছি সেখানে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। মিস ইউনিভার্সের মতো একটা মঞ্চে যদি আমি থাকতাম, হয়তো আমি টপ 30 কেন, টপ 100-এও হয়তো যেতে পারতাম না, বা আমি হয়তো কখনো সিলেক্টই হতাম না বাংলাদেশ থেকে। সো দুজনকে কখনোই এক করা উচিত না। আর পোশাকের ব্যাপারটা আসলে দেখুন, সব জায়গায় একটা ক্রাইটেরিয়া থাকে। আমি জানি না কেন যে আপনারা এই ক্রাইটেরিয়াটা বুঝতে পারছেন না। আমার প্যাজেন্টে এক ধরনের ক্রাইটেরিয়া ছিল, সেখানে অন্য ধরনের ক্রাইটেরিয়া ছিল। সো দুটো প্যাজেন্ট আলাদা, পোশাকের ক্রাইটেরিয়া আলাদা, সেগমেন্টস আলাদা, দুটোকে মিক্স করা আসলে কখনোই উচিত না। এটাতে আসলে মিস ইউনিভার্সেরও অসম্মান হচ্ছে এবং আমার প্যাজেন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল এটারও অসম্মান হচ্ছে। এবং আমি আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি কথা বলতে চাই, আমি আমার প্যাজেন্টে যা কিছু করতে পেরেছি এর পুরো বড় একটা অংশ আমি সবসময় মিথিলা আপুকে থ্যাংক ইউ বলবো। কেননা মিথিলা আপু যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, সেখান থেকে আমি সে সাহসটা পেয়েছি যে একজন বাংলাদেশের মেয়ে বিদেশে গেলে সে নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, কিভাবে তাকাতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কতটুকু হাসতে হয়। আমি কিন্তু মিথিলা আপুর ভিডিও দেখে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেছি এবং আমি আমার প্যাজেন্টে যাওয়ার পর আমি প্রত্যেকটা মানুষকে বলেছি, দেখো সে মিথিলা আপু আমাদের দেশের গর্ব। সো আমার মনে হয় আমাদের দুজনকে মিলানো একদম উচিত না। উইথ ডিউ রেসপেক্ট, আমি মিথিলা আপুকে প্রচণ্ড পছন্দ করি এবং তার কাছ থেকে আমি পুরো ইন্সপিরেশনটা নিয়েছি এবং আমি আমার জার্নি শুরু করার আগে এবং শেষ করার পর আমি মিথিলা আপুকে ইনবক্সও করেছি যে আপু আপনি আমার ইন্সপিরেশন। সো এখানে আমার প্যাজেন্ট, মিথিলাপুর প্যাজেন্ট দুটোকে কোনোভাবেই অ্যাড করা উচিত না। আর যেটা পোশাকের ব্যাপার আপনারা বারবার বলছেন, দেখুন আমার ফিটনেস অনুযায়ী বা আমার প্রেফারেন্স অনুযায়ী আমি যেটা পরেছি সেটা বেশি আমি পড়তে পারতাম না, আমাকে ভালো লাগতো না। এবং যেটা হচ্ছে আপনারা বলছেন যে শালীন বা অশালীন, এমন কোনো কিছু না। বিদেশে আসলে এসব শালীন বা অশালীন এভাবে পোশাকে তারা জাজ করে না। সো দুটোকে অ্যাড করা একদম উচিত হবে না।